হ্যালো এভরিওয়ান, গণেশ পুজোর ব্লগটা নিয়ে ফাইনালি আমি চলেই এসেছি। আসলে গণেশ পুজো গেছে অনেক দিনই আমি জানি, কিন্তু এই কয়দিন না এডিট করে ওঠাই হয়নি। মাঝখানে অনেকগুলো কাজ পড়ে গেছিলো, ওই মানে অনুষ্ঠান আর কি। তো গণেশ পুজোর দিন সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে পাশেরই এক দাদার বাড়িতে চলে গিয়েছিলাম। এই দাদার বাড়ি প্রতি বছরের না এই বছরও বড় করে গণেশ পুজো হচ্ছে। আর এখানেই যেহেতু যজ্ঞ হয়, তাই জায়গাটাকে অনেকটা ক্লিয়ার রাখতে হচ্ছিল আর সেই বুঝেই গোছাতে হচ্ছিলো। তাই বৌদি আমাদের বলেছিল যে, মানে আমাকে বলেছিল যে তুই একটু গুছিয়ে নে। তো সেইভাবেই আমিও গোছগাছ করছিলাম, কারণ বৌদির শরীরটা অতটা ভালো ছিল না আর কি। আর সব গুছিয়ে টুছিয়ে বাড়িতে এসে একটু লিপস্টিক আর টিপ পরে তারপরে গিয়েছিলাম, কারণ ফটো তুলতে হবে না বলো। গনুদাদার জন্মদিন বলে কথা, আর গনুদাদার পুজো হচ্ছে বলে কথা। গণেশ ঠাকুর জানো তো, তোমরা যা বলবে তাই শোনে, আমার এটা মনে হয়। এবার সেটা যদি তোমরা বলো যে 10 কোটি টাকা লাগবে, সেটা তো হয় না। যেটুকু তোমার জন্য ভালো অবশ্যই ঠাকুর সেটা দেবে বলে আমার মনে হয়। আর এদিকে নিজেরা তোমরা যতই গোছাও, ঠাকুর মশাই এসেও তো পুজো শুরু করার আগে অনেকগুলো কাজ বাকি থাকে, যেমন ধরো ঘট বসানো, তারপর ঠাকুরকে মালা পরানো, এই ধরনের কাজগুলোই ঠাকুরমশাই করে নিচ্ছিল। আর এই যে আমার পাশে যে পিচ্ছিটাকে দেখতে পাচ্ছ, সে কিন্তু এই বাড়ির একমাত্র কন্যা। আর আমরা সবাই মিলে একসাথে বসে পুজো এনজয় করছিলাম। পুজো বসে দেখতে কিন্তু বেশ মজা লাগে। ঠাকুরমশাই সব রিচুয়ালসগুলো করছিল, আর আমরা বসে কনুদাদাকে দেখছিলাম। সবই তো একা হাতে, কোন দিকে যাবে? प्रगतपते गोपेश गोपिका पंतो आधकंतो नमोस्तुते। একদিকে পুজো চলছে, আর তার সাথে সাথে শুরু হয়ে গিয়েছিল অঞ্জলি দেওয়ার প্রস্তুতি। আমরা সবাই মিলে হাতে ফুল নিয়ে নিয়েছিলাম। সবাই মিলে একসাথে অঞ্জলি দিতে কিন্তু বেশ ভালো লাগে। এর আগে আমি শুধুমাত্র দুর্গাপুজোয় অষ্টমীর অঞ্জলি আর সরস্বতী পুজোয় অঞ্জলিটাই দিতাম। আর এই কয়েক বছর ধরেই আমি এই গণেশ পুজোটাকে বেশ ভালো মতো এনজয় করছি। তার সাথে সাথে শুরু হয়ে গিয়েছিল যজ্ঞ। এই যজ্ঞটার সময় নাকি সামনে থাকতে নেই, আর যারা থাকে তাদের মাথায় নাকি কাপড় দিতে হয়। তাই জন্য আমি বৌদির থেকে চেয়ে একটা ঘোমটা দিয়ে নিয়েছিলাম। আর আগুনের সামনে বসে তো কি বলবো, তেতে যাচ্ছিলাম। একেতেই সেদিনকে খুব গরম পড়েছিল, আর তারপরে এই কিন্তু আগুনের তাপটা কিন্তু মুখটাকে যেন বেশি ফর্সা বানিয়ে দিয়েছে, কালো কিন্তু করেনি। দেখো মুখটা কি গ্লো করছে না। এইভাবেই খুব নিষ্ঠার সাথে আমাদের পুজো কমপ্লিট হলো। তারপর যারা যারা উপোস করেছিল আর কি, তারাই যজ্ঞের আগুনে জল ঢাললো। আর তার মধ্যে আমিও ছিলাম, উপোস করে রয়েছি যেহেতু, এই রিচুয়ালসটা তো করবোই। এই বাড়ির পুচকেটাকে ধরেই আমি প্রথমে একটু আগুনে জল ঢাললাম, তারপর নিজেও ঢেলে নিলাম। আর এই যজ্ঞের যেই আগুনটা রয়েছে, মানে সরি ছাইটা, ওটা দিয়েই কিন্তু এই টিপটা তৈরি হয়। এই টিপটাই পরানোর দায়িত্ব আমার পড়েছিল। গনু দাদাকে পরিয়ে নেওয়ার পর ঠাকুরমশাই আমাকেও টিপ পরিয়ে দিল, আর তারপর আমি সবাইকে টিপ পরিয়ে দিচ্ছিলাম। বেশ ভালো লাগছিল, মানে বড় বড় ফিল হচ্ছিল আর কি। আর যেহেতু উপোস করেছি, তাই চরণামৃত দিয়ে তো উপোস ভাঙতে হবে। কিন্তু এইটা যে কি করেছিল ঠাকুরমশাই আমার ঠিক জানা নেই, বড্ড বেশি ঘিটা পড়ে গেছিলো, তাই ঘিয়ের গন্ধ বেরোচ্ছিল। যাই হোক, এইভাবে উপোসটা ভেঙে তারপর আমার এক নিমন্ত্রণ ছিল পাশেরই এক বান্ধবীর বাড়িতে, ছোট্টবেলার বান্ধবী। তার বাড়িতে খুব সুন্দর করে গণেশ পুজো হয়, সেখানেই দুপুরবেলার খাওয়া দাওয়াটা ছিল। তাই জন্য চলে গিয়েছিলাম, আর বান্ধবীকে গিয়ে একটু মেরেও নিলাম। আর সবাই মিলে খেতে বসে পড়েছি। এখানে রয়েছে 3টে মা আর তাদের 3টে ছানাপোনা। এখানে এসে তো খুব ভালোভাবে প্রথমেই প্রসাদ দিয়েই শুরু হয়েছিল, তারপরে ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি, মানে লাড্ডু, আরও কত কিছুই না ছিল। আর পুজো বাড়িতে দেখবে প্রত্যেকটা রান্নাই এত ভালো হয় যে সে আর বলার নয়। আলুর দমটা তো মারাত্মক হয়েছিল। এখানে আমরা সবাই মিলে একটু চ্যালেঞ্জ নিচ্ছিলাম যে কিভাবে কে তাড়াতাড়ি খেতে পারে। যদিও আমি এই পুচকেদের থেকে হেরে গেছি, সে আর কি বলবো। তারপরেই বাড়িতে চলে এলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।